এবার কালকে মাঝরাত্রির থেকেই মোটামুটি আমরা প্রায় সবাই জানতে পেরে গেছি যে ইস্টবেঙ্গলের সিক্সথ ফরেনার সিগনেচার কে হতে চলেছে। সেই প্লেয়ারকে নিয়ে ডিটেলসে কথা বলবো, আর কোথাও রাগঢাকের কিছু নেই। এবং তার পাশাপাশি আমি কালকের ভিডিওতে আরও একটা জিনিস বলেছিলাম যে আমায় রানাওয়াড়ে তাকে নিয়েও আমি কিছু কথা বলতে চাই। এবং এখানে অনেক কিছু ফ্যাক্টরস রয়েছে। কেউ হয়তো এটাকে খুব সিম্পল ওয়েতে ভাবতে পারে যে এটা একটা মোহনবাগানের প্যানিক সিগনেচার, যেহেতু আশিস রায় চোটের জন্য ছিটকে গেল এবং সেই জায়গাতে একজন কোচ তিনি কখনোই চাইবেন না একটা ডেফিসিয়েন্সি নিয়ে নামতে, এবং এমন একটা ভাইটাল পজিশন সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি একটা সিগনেচার করিয়েছেন। এটা একটা জাস্ট প্যানিক সিগনেচার। গোটা বিশ্ব ফুটবলে প্যানিক সিগনেচার অনেকেই করে। এই সিজনের আমার মনে হয় উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইপিএলে সব থেকে প্যানিক সিগনেচার করানোর যে ক্লাবটা সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি। একবার দেখো যে কতগুলো প্যানিক সিগনেচার পেপ গার্দিওলা করেছে, এবং মোটামুটি সেইগুলো তাকে মানে দেরিতে হলেও এখন মাইলেজ দিতে স্টার্ট করেছে। প্যানিক সিগনেচার কোনো নতুন বিষয় না ওয়ার্ল্ড ফুটবলের নিরিখে। কেউ ভাবতে পারে যে এটা জাস্ট প্যানিক সিগনেচার, অল্প সময়ের জন্য এই প্লেয়ারটাকে নেওয়া হয়েছে যাতে কোনো রকম ডেফিসিয়েন্সি নিয়ে একটা টিমকে মাঠে নামতে না হয়। বেশ, তাদের জায়গাতে বা তাদের যুক্তিতে এটা একদম ঠিক রয়েছে। কিন্তু যদি এখানে কেউ বলে যে না, এর পেছনে একটা লং টার্ম প্ল্যানিং রয়েছে, এবং সেই লং টার্ম প্ল্যানিং যাতে রাতারাতি লং টার্ম না হয়ে যায়, তাতে যেন একটা টেস্ট অ্যান্ড ট্রায়ের সুযোগ থাকে, সেই পারপাসেই কিন্তু এই সিগনেচারটা হয়েছে, তাহলে সেই যুক্তিটাকে আমার মনে হয় যে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখা দরকার। কেন না, প্রথমত যে আমায় রানাওয়াড়াকে যদি এখনই কেরালা ব্লাস্টার্স থেকে কন্ট্রাক্ট টার্মিনেট করিয়ে নিয়ে এসে মোহনবাগান লং টার্মে তাকে সিগনেচার করিয়ে নিয়ে নিত আর কি, তাহলে দুটো বার্তা যেত, এবং দুটোই খুব মানে ভুল বার্তা যেত। এক নম্বর, যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবলের বা আইএসএল এর সমস্ত ক্লাব একটা ইউনিটি হিসেবে কিন্তু কাজ করছে। কেউ কাউকেই কিন্তু আপাতত মাঠের মধ্যে শত্রু মনে করলেও মাঠের বাইরে সবাই বলছে না, আমাদের একসাথে ফুটবলটাকে ভালো রাখা, ফুটবলটাকে বাঁচানো। এবং অবশ্যই এই যে ইনফ্লেশন, মাঝখানে কয়েকদিন বেশ আলোচনা হয়েছিল, যেখানে রবি পুস্কার নিজেও পোস্ট করতে শুরু করে দিয়েছিল, পার্থ জিন্দাল বিভিন্ন কথা বলতে শুরু করে দিয়েছিল। এই ইনফ্লেশন ব্যাপারটা নিয়ে সবাই খুব সিরিয়াস। সেটাকে যদি এরকম করা হতো যে দেখো একটা প্লেয়ারকে অন্য ক্লাব থেকে ভাঙিয়ে নিয়ে এসে মোহনবাগান সই করাচ্ছে, খুব বাজে একটা ইন্টারপ্রেট করতো, এই একটা ভালো মেসেজকে একটা রং মেসেজের দিকে ঠেলে দিত। আর দু নম্বর ব্যাপার হচ্ছে যে মোহনবাগানের হাতে বা সের্জিও লোবেরার হাতেও কিন্তু একটা বড় অপশন চলে এলো, যে এই কয়েকটা ম্যাচের মধ্যে আমায় রানাওয়াড়েকে দেখে নিয়ে লং টার্মের ব্যাপারটা নিয়ে মোহনবাগান ভাবনা চিন্তা করতে পারবে। দেখো মোহনবাগানের হাতে আপাতত আশিস রায় ফিরে এল, আশিস রায় একটা অপশন হচ্ছে, যেহেতু তার সাথে এখনও এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে। আমায় রানাওয়াড়ে যদি ভালো খেলে তাহলে তাকে লং টার্মে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করতে পারে মোহনবাগান, সেটা একটা অপশনস রইল। এবং যদি দেখা যায় যে আমায় রানাওয়াড়েও পারফরমেন্স করতে পারছে না, এবং আশিস রায়কে নিয়েও সের্জিও লোবেরা খুব একটা বড় সময়ের জন্য কাজ করতে চান না, জাস্ট তার 2027 কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে তাকে ছেড়ে দেওয়া হবে, তাহলে সেই জায়গাতে মার্কেটে কিন্তু আরও অনেক প্লেয়ার রয়েছে, আইদার তারা অ্যাভেলেবেল হবে অথবা তাদেরকে ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান নিতে পারে। এরকম একটা অপশনস কিন্তু মোহনবাগানের হাতে ডেফিনেটলি থাকলো, এবং যেটা অনেক বেশি স্ট্রং একটা অপশন, সেটাই কিন্তু মোহনবাগান এখানে ইউটিলাইজ করতে চলেছে। এবং যা কিছু আভাস মিলছে যে যদি আমায় রানাওয়াড়ে ভালো পারফরমেন্স করে, এক্সেপশনালি একটা বেটার সিজন কাটায়, মোহনবাগানকে সাকসেসের রাস্তায় নিয়ে যায় সের্জিও লোবেরা সিস্টেমে, আবারও সে 3 নম্বর ক্লাবে এসে ফিট করে, 4 নম্বর ক্লাবে সের্জিও লোবেরার কোচিংয়েই প্রায় বলতে গেলে সমস্ত আইএসএল বা বেশিরভাগ আইএসএল ম্যাচও খেলেছে, এবং সেই সিস্টেমে যদি আবারও সে নতুন ক্লাবে ফিট করে, তাহলে তো কোনো কথাই নেই, আমাইকে নিয়েই ভবিষ্যতের পরিকল্পনা রাইট ব্যাকে তিনি করবেন। তাহলে কোথাও মোহনবাগানকে আর অন্য কোনো অপশনের দিকে বা অন্য কাউকে নিয়ে ভাবনা চিন্তা করার জায়গা পাওয়া যাচ্ছে না, দরকার পড়ছে না, এবং ফ্রিতে এই প্লেয়ারটা এসে যাচ্ছে। এবং বারবার করে যে সমস্ত মিডিয়াতে এই ব্রেকিং হয়েছিল, রিপোর্ট হয়েছিল, সেখানে কিন্তু কোথাও জোর দিয়ে বলা হয়নি যে মোহনবাগান থেকে এই শর্ট টার্মের স্টিন্টকে কমপ্লিট করে আমায় রানাওয়াড়ে কেরালাতে ফিরবেই। বারবার করে সবাই বলেছে হি ইজ এক্সপেক্টেড টু রিটার্ন, মনে করা হচ্ছে যে এরপর সে কেরালাতে ফিরে যাবে। যেহেতু কেরালা এই সময় একটা ফিনান্সিয়াল ট্রাভেলের মধ্যে রয়েছে, তারাও মনে করলো যে আমার একটা হাই পেড স্যালারি ফুটবলার বেরিয়ে গেল, এই ক্ষেত্রে আমার কিছুটা খরচা কমবে, এবং তারপর যখন তার মোহনবাগানের সাথে এই সিজনের সম্পর্ক শেষ হবে, সে ফিরে আসলেও ফিরে আসতে পারে। এটাই সবাই বলছে, ফিরে যাবেই, একদম কমিটেড টু রিটার্ন এরকম কিন্তু কেউ বলছে না। তো সেই জায়গা থেকে আপাতত সবাই প্রায় মনে করতে শুরু করেছে যে কেরালাতে
তার যে চ্যাপ্টার শুরু হয়েছিল সেটা মাঠে বল ঘোরানোর আগেই মোটামুটি সেটা শেষ হলো, এবং মোহনবাগানে তার এই সেকেন্ড ইনিংস মোটামুটি একটা ভালো স্পেল কাটবে বলেই সবাই মনে করছে। সের্জিও লোবেরার কোচিংয়ে খুব একটা সে ফ্লপ করেনি এখনও অবধি, এবং সেটা মোহনবাগানকে কোথাও বেনিফিট করতে চলেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমায় রানওয়ার্ডে উইল নট রিটার্ন কেরালা। যদি না খুব বড় কিছু অঘটন ঘটে তাহলে সে মোহনবাগানেই কিন্তু লং টার্মে থাকতে চলেছে। তো এটা শর্ট টার্মের সিগনেচার আপাতত এই সিজনে চক্ষু লজ্জা দৃষ্টিকটু যেভাবেই তুমি বলো না কেন সেটাকে এড়ানোর জন্য, বাট টেকনিক্যালি এটা কিন্তু একটা লং টার্মের প্ল্যান, এবং সেখানে মোহনবাগান ম্যানেজমেন্ট খুব প্রফেশনাল ওয়েতে খুব ট্যাকটিক্যাল ওয়েতে কিন্তু এই সিগনেচারটা করিয়েছে। এবং এখানেই কোথাও একটা টিম যারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামে, যারা একটা লং টার্মে চিন্তাভাবনা করে, যারা একটা স্টেবিলিটির কথা ভাবে, তারা কিন্তু এইভাবেই প্ল্যান করে। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এরপর যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ার কালকে রাত্রিরে মোটামুটি আমাদের কাছে রিভিল হয়েছে যে ইস্টবেঙ্গল তাদের 6 নম্বর বিদেশি প্লেয়ারকে নিয়ে আসছে। সেই প্লেয়ার একজন সেন্টার ফরওয়ার্ড, একজন স্ট্রাইকার, ডেনমার্ক থেকে আসছে অ্যান্টন সোবার্গ। এবার ড্যানিশ স্ট্রাইকার ডেনমার্ক থেকে আসছে, তার কেরিয়ারের বেশিরভাগ সময় ডেনমার্কের সেকেন্ড টিয়ার থার্ড টিয়ারে কেটেছে, ফারো আইল্যান্ডে খেলেছে, আমেরিকাতে খেলেছে। খুব একটা যে বিরাট কিছু কেরিয়ারে এক্সপোজার তার কিন্তু নয়, বাট 25 বছর বয়স, এক্সাইটিং একটা ট্যালেন্ট। সে যদি ইন্ডিয়ান ফুটবলে এসে 13টা ম্যাচে 5-6টা গোলও করে সেটাই ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট হবে, কারণ হি ইজ গোয়িং টু বি দ্য সেকেন্ড চয়েস স্ট্রাইকার অফ দিস টিম। ফার্স্ট চয়েস ডেফিনেটলি ইউসুফ এজাজারি, যে এসে গেছে, প্র্যাকটিসে নেমে পড়েছে, এবং তার কোয়ালিটি, তার যে সিনিয়রিটি, তার এক্সপিরিয়েন্স সব কিছু দিয়ে সে ইস্টবেঙ্গলকে হেল্প করতে চলেছে। অ্যান্ড সেই জায়গাতে এই প্লেয়ার কিন্তু সেকেন্ড চয়েস হবে। তবে একটা সমস্যা, যে এনভায়রনমেন্ট থেকে বা যে ক্লাইমেটে ও খেলে বড় হয়েছে, সেখান থেকে এসে আমাদের এখানের এনভায়রনমেন্টে এসে মানিয়ে নেওয়া, এটা কিন্তু একটু টাফ। আর যেহেতু সময়টা খুবই কম সময়ের মধ্যে তাকে কিন্তু মানিয়ে নিতে হবে, মাঠের মধ্যে খেলতে হবে, এবং অবশ্যই ফেব্রুয়ারি মাসটা কেটে গেলে মার্চ থেকে যে স্কর্চিং হিট আসবে, আর এপ্রিল মেতে গিয়ে তো আমাদের কাউকেই বলে দিতে হবে না যে কী লেভেলের গরমটা পড়বে। আর কলকাতাতেই সব থেকে বেশি ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে, সেই গরমে কিন্তু এই প্লেয়ারের পারফরমেন্স করা যথেষ্ট পরিমাণে চ্যালেঞ্জিং হতে চলেছে। তো ইয়াং প্লেয়ার ভাই, ব্লাড এখন এই মুহূর্তে তার টকবক করে ফুটছে। যদি সেই জায়গা থেকে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়ে ভালো ফুটবল খেলে তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য একটা কোয়ালিটি ইনক্লুশন হতে চলেছে এই প্লেয়ারটা। বাট স্ট্যাটস ওয়াইজ কোনো ইস্টবেঙ্গল সমর্থককে এই মুহূর্তে আমার হাইপ দেওয়ার মতো সিরিয়াসলি কোনো রাস্তা নেই, কারণ প্রায় দেখলাম 242টা মতো 225টার মতো ম্যাচ, সেখানে 42টার মতো জাস্ট গোল করেছে। তো ম্যাচ পিছু গোলের যে রেশিও সেটা খুবই পুয়ার, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের জন্য একটা শো সিগনেচার হয়তো ইস্টবেঙ্গলের নামের সাথে আরও বেটার সিগনেচার ইস্টবেঙ্গল সমর্থকরা এক্সপেক্ট করে। আর আমি একটা কথা পার্সোনালি বলতে চাই, হয়তো এখানে এসে কেউ ডিফার করতে পারে, কেউ দুটো কথা শোনাতে পারে, বাট আমার কিছু করার নেই, কারণ এই সিগনেচারটার থেকে যদি এই সিগনেচারটা নাও হতো ইস্টবেঙ্গলের খুব একটা প্রবলেম হতো না। তার থেকে যদি ইন্ডিয়ান প্লেয়াররা ইস্টবেঙ্গলে চান্স পেত বোধহয় অনেক বেটার হতে পারতো, এবং তারা বেটার ফুটবলও খেলতে পারতো। সেখানে ডেভিড রয়েছে, এডমুন্ড রয়েছে, সেখানে জেসিনটিকে রয়েছে, তারা কিন্তু অ্যাজ এ ফরওয়ার্ড, অ্যাজ এ স্ট্রাইকার ইউসুফ এজাজারির একজন কোয়ালিটি পার্টনারও হতে পারতো বা অল্টারনেটিভ অপশনও হতে পারতো। এবার যেহেতু বেঞ্চে একজন বিদেশি প্লেয়ার এসে যাচ্ছে, সেটা সাইকোলজিক্যালি কিন্তু পুরো ব্যাপারটাকে চেঞ্জ করে দেবে। ম্যানেজমেন্টের, কোচের, সাপোর্টারদের, যে বেঞ্চে তো বিদেশি প্লেয়ার রয়েছে ভাই, একজন বিদেশি প্লেয়ার ইউসুফ এজাজারি যদি একটা কোনো ম্যাচে প্রপারভাবে ক্লিক করতে না পারে, যদি সে তার ঠিকঠাক টাচে না থাকতে পারে, তাহলে তুমি চেঞ্জ করে কিন্তু এডমুন্ড বা ডেভিডের কথা ভাববে না, তুমি এই অ্যান্টন সোবার্গের কথাই ভাববে। তো সেটা কোথাও আমার মনে হয় যে খুব একটা ঠিক ডিসিশন ইস্টবেঙ্গলের জন্য হয়তো হলো না। এবার আমি তখনই ভুল প্রমাণ হবে যখন এই প্লেয়ারটা মাঠে নেমে গোল করে, অ্যাটলিস্ট বলছি 13 ম্যাচে যদি 6টা গোলও করতে পারে, সেটাও কিন্তু যথেষ্ট ভালো হবে। ওর যা রিসেন্ট ফর্ম রয়েছে বা রিসেন্ট ওর যে গোল স্কোরিং ব্যাপারটা রয়েছে, সেখান থেকে যদি আমাদেরকে ভুল প্রমাণ করতে পারে। এই সিগনেচারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার কাছে খুবই অ্যাভারেজ বা খুবই শো লেগেছে, অনেস্টলি বললাম। বাকিটা মাঠে নামলে বুঝতে পারা যাবে। এই ভিডিওটা অবধি, তোমাদের ওপিনিয়নগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।